আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 17 বাংলাদেশের মৃত্যু। নিহতদের বাড়ি নওগাঁ ও নাটোরে, শোকে স্তব্ধ পরিবার। দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে, চট্টগ্রামে প্রধানমন্ত্রী। হেফাজত আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ সকাল 10টায় আনুষ্ঠানিক উদ্বোধন। জানা যাবে বোর্ডের ওয়েবসাইট এবং SMS এর মাধ্যমে। এবং সেবার আড়ালে অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত গোয়ালন্দের বিদ্যুৎ বিতরণ সংস্থা। নতুন সংযোগে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 17 বাংলাদেশের মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি নওগাঁ ও নাটোর জেলায়। দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর খবর পৌঁছাতে শোকে স্তব্ধ হয়ে পড়ে পরিবারের সদস্যরা। এদিকে এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মিশাল বিনতে আনোয়ারের ডেস্ক রিপোর্ট। রবিবার মধ্যরাতে সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এতে ঘটনাস্থলে অন্তত 17 জন শ্রমিক নিহত হয়, যাদের সবাই বাংলাদেশি। নিহতদের মধ্যে নওগাঁ জেলার বাসিন্দা 10 জন, গণ্ডগোহালী গ্রামের 4 জন, ভিসা গ্রামের 2 জন এবং পারকাসুন্দা গ্রামের 1 জনের পরিচয় পাওয়া গেছে। বাকি 7 জন নাটোরের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা বলেও জানা যায়। এদিকে 17 জন প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় মন্ত্রী জানায়, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে প্রবাসীদের মৃত্যুর খবরে তাদের নিজ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের মধ্যে চলছে আহাজারি। দ্রুত নিহতদের মরদেহ দেশে ফিরে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন পরিবারের সদস্যরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় 2 পথচারী আহত হয়েছেন। রোববার রাত 11:30টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান সিএনজি ও মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। আহত 4 জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামান আহমেদ ও রিয়াদ হোসেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানের হেলপারকে আটক করেছে পুলিশ। কাভার্ড ভ্যানটা এখানে এসে যখন ফ্লাইওভার থেকে নামে তখন নিয়ন্ত্রণ হারায়। প্রাথমিকভাবে আপনার একটা সিএনজিকে ধাক্কা দেয় এবং সিএনজির সামনে 2টো মোটরসাইকেল ছিল, একটা প্রাইভেট কার ছিল, 3টাই আক্রান্ত হয়। মোটরসাইকেল আরোহী 2 জনের মৃত্যুর সংবাদ আমরা জানতে পেরেছি যে এই ঘটনায় 2 জন মারা গেছেন এবং হতাহতের সংখ্যা 4 থেকে 5 জন হতে পারে। দেশের উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। বিএনপির পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশ উন্নত হবে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। এর আগে জেলার বাঁশখালীতে আয়োজিত সমাবেশে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের জ্বালানি খাতকে ধ্বংস করে দিয়েছে, তারপরও একটি গোষ্ঠী এই খাত নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রথমবার চট্টগ্রাম কক্সবাজার সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়। এছাড়া চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি উপহার হিসেবে বিতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত জনসভায় সরকার প্রধান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মূল দায়িত্ব মানুষের পাশে থাকা। সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণের সমর্থন থাকলে আমরা প্রত্যেকটি জনগণের স্বার্থে যতগুলি কর্মসূচি সবগুলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। 20 কোটি মানুষের 40 কোটি হাত, প্রত্যেকটি হাত শ্রমিকের হাতে রূপান্তর করতে চাই আমরা, যাতে করে
প্রত্যেকটি মানুষ দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। দেশের উন্নতির জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখা জরুরি উল্লেখ করে তিনি বলেন, যারা অরাজকতা করতে চায় তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। 50 বছরের উপরে এই দেশের স্বাধীনতা হয়ে গিয়েছে। এখন জনগণের জন্য কাজ করার সময়, এখন দেশ গঠনের জন্য কাজ করার সময়। পৃথিবীর বহু দেশ আমাদের পরে স্বাধীন হয়েছে, কিন্তু তারা কাজ করার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে তাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া ফ্যাসাদে লিপ্ত থাকব। ফ্যাসিস্ট সরকার গত 17 বছরে গুটি কয়েক ব্যক্তির হাতে জ্বালানি খাতকে জিম্মি রেখে ধ্বংস করেছে বলে অভিযোগ করেন সরকার প্রধান। বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে কয়েকটি গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যা এই দেশের মানুষের পক্ষে নয়। এরপর চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলেই মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করেছে। আপনারা 12 তারিখের নির্বাচনে বিএনপিকে সমর্থন দিয়েছিলেন, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছিল। কারণ বাংলাদেশের মানুষ জানে, এই দেশে যদি মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কেউ রাজনীতি করে থাকে, সেটি একমাত্র শহীদ জিয়ার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করেছে। দেশের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এখন সময় হচ্ছে দেশ গড়ার সময়, এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের সময়। জনগণের ভাগ্য উন্নয়নের পথে যারা বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানান সরকার প্রধান। বিএনপি হচ্ছে সেই দল যেই দল দেশের জন্য রাজনীতি করে। বিএনপি হচ্ছে সেই দল যেই দল দেশের মানুষের জন্য রাজনীতি করে। এদিকে চট্টগ্রামের ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। মাদ্রাসায় পৌঁছালে তারেক রহমানকে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন শিক্ষার্থীরা। এ সময় হাত নেড়ে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া বিএনপি দেশ পরিচালনায় ব্যর্থ হলে তারপর সমালোচনা করার আহ্বান জানান তিনি। রোববার দুপুরে রংপুরে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির আয়োজনে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় দুস্থ পরিবারের মাঝে ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে বাংলাদেশে প্রায় $4 বিলিয়ন ক্ষতি হয়েছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের একটা বিরোধী দল আছে, এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতো। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, হ্যাঁ এইসব বলতে শুরু করেছে না। ধান শেষ করতে দিব না, পারবে না। আরে বাবা, হয়েছে তো মাত্র 4 মাস 5 মাস। এই 4 মাস 5 মাসে তো অনেক পরিবর্তন হয়ে গেছে। মজলুম থেকে কারো জালিমে পরিণত হওয়া কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার বিকেলে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদ একটি ভাইরাসে পরিণত হয়েছে। ক্ষমতায় থাকা কেউ দমনপীড়ন ও অন্যায় করলে তাকেও ফ্যাসিবাদ হিসেবে বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেন জামায়াত আমির। এমদাদুল হক খানের প্রতিবেদন। বাংলাদেশ ছাড়া বিশ্বের ইতিহাসে রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন হলে জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম। এতে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 24 জুলাই আন্দোলনে সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল। সম্ভবত কোনো শ্রেণী পেশা খুঁজে পাওয়া যাবে না যে আন্দোলনে যাদের ত্যাগ ছিল না। মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, যোগ্য ও দেশপ্রেমিক কর্মকর্তাদের যথাযথ স্থানে কাজ করার সুযোগ দিতে হবে। সৎ, মেধাবী, কমিটেড, দেশপ্রেমিক যারা নিরেটভাবে জাতিকে সার্ভিস দেবে, তাদেরকে সেই স্বৈরাচারী আমলের মতোই বিভিন্ন জায়গায় তাদেরকে নাজেহাল করা হচ্ছে। সত্যিকার অর্থে দেশপ্রেমিক, সৎ এবং মেরিটোরিয়াস তাদেরকে সমাজের ভালো ভালো জায়গায় দিতে হবে। তা না দিয়ে যদি অন্যদেরকে দেওয়া হয়, তাহলে মনে রাখবেন যে যারা এই কাজ করছে তারা একটা অসৎ উদ্দেশ্য করছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে সঠিক পন্থায় রাজনীতি করার আহ্বান জানান ডাক্তার শফিক। আজকের সমাজ দেখে আফসোস হয়
কোনো শিক্ষাই বোধহয় আমাদের হলো না। মজলুম যখন জালিম হয় তখন আগের জালিমের চাইতে তার পরিণতি আরো ভয়ঙ্কর হয়। ক্ষমতার দম্ভে কেউ যেন আমরা একদম দিশাহারা হয়ে না যাই। দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাইরে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন জামায়াত আমির। আমাদের প্রতিবাদ সংসদে এবং সংসদের বাইরে শুরু হয়েছে। জাতির সাথে বৈষম্য যত বেশি করা হবে, অন্যায় অপরাধ করা হবে, আমাদের এই আন্দোলন তত বেশি সামনের দিকে আরো মোমেন্টাম নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। এবং শেষ জুলাইয়ের কৃতিত্ব নিয়ে বিভাজন না করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, বিরোধী দল যেমন সভ্য পার্লামেন্ট চাইছে, বিএনপিরও একই চাওয়া। রাজধানীর বিএমইউতে ডক্টরস রেজিস্ট্যান্স ডে বাস্তবায়ন কমিটি আয়োজিত অগ্নিঝরা জুলাইয়ে চিকিৎসকদের অবদান শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। আন্দোলনকালে চিকিৎসকদের অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। জুলাই আন্দোলনে চিকিৎসকদের ভূমিকা শুধু হাসপাতালের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অনেক ডাক্তার আহতদের প্রয়োজনীয় সেবা এবং পরামর্শ দিয়েও সহযোগিতা করেছেন। ডক্টরস রেজিস্ট্যান্স ডে বাস্তবায়ন কমিটি আয়োজিত আলোচনা সভায় উঠে আসে অগ্নিঝরা জুলাইয়ে চিকিৎসকদের অবদানের কথা। বক্তারা বলেন, আন্দোলনে আহতদের সেবা দিতে গিয়ে চিকিৎসকরাও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। অনেক গুলিবিদ্ধ বাবা এসেছে, অনেক মা এসেছে, অনেক সাধারণ পথচারী এসেছে যাদের আমরা ট্রিটমেন্ট করেছি, এবং সম্পূর্ণ আমাদের নিজেদের অর্থায়নে, আমাদের বিল্ডিং অ্যাসোসিয়েশন মেম্বারদের সহায়তায়। এই অবদান সকল রাজনৈতিক জনের, আপামর জনসাধারণের। আপনারা রাস্তায় আন্দোলনের রাস্তায় ছিলেন, যখন কেউ একটি পানির ঝুড়ি রেখে দিত কোনোদিন পরিচয় দিত না। আপনাদের যারা জুলাই যোদ্ধা, তাদের অবদানের কথা কোনোভাবেই অস্বীকার করলে চলবে না। আবু সাইদদের কথা, ওয়াসিমদের কথা কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। যেই কয়েকজন মানুষ পেছন থেকে অনুপ্রেরণা জুগিয়েছে, কাজ করেছে, তাদের মধ্যেও কিন্তু বেশ কয়েকজন নামকরা ডাক্তার আছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ চিকিৎসক সজীবের বাবা ছেলেকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন। শহীদ ডাক্তার সজীব, উনি 18 জুলাই উত্তরাতে শহীদ হয়েছেন। উনি 17 তারিখে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ থেকে বাসায় ফিরে আসছেন। উনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের সিনিয়র লেকচারার ছিলেন। বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী জুলাই বিপ্লব ও অর্জনকে এককভাবে নিজেদের দাবি করতে চায়। আর মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান বলেন, বিরোধী দল রাজনৈতিকভাবে অসহযোগিতা করলেও জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান সরকার দেশ গঠনে এগিয়ে যাবে। জুলাইয়ের যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আসলে এই শ্রদ্ধার গোটা রাখতে পারবো। নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান, এই অলীক কল্পনাও ভুলে যান। আর এত অধৈর্য হয়ে এখনই ক্ষমতার লোভ লালসা থেকে দূরে থাকুন। 5 বছর পর নির্বাচন হবে, জনগণ যদি আপনাদের ভোট দেয়, আপনারা তখন ক্ষমতায় আসবেন। মন্ত্রী বলেন, জুলাই কোনো একক আন্দোলন নয়, এর পেছনে রয়েছে বিগত 17 বছরের দীর্ঘ সংগ্রামের গল্প। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ আজ সকাল 10টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে একসাথে ফলাফল প্রকাশ করা হবে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ সাধারণ শিক্ষা বোর্ড সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এই ফলাফল প্রকাশিত হবে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় 20 মে এবং দাখিল ও কারিগরি বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় 24 মে। গ্রাহক সেবার আড়ালে অনিয়ম, দুর্নীতি আর ক্ষমতা অপব্যবহারের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। নতুন বিদ্যুৎ সংযোগ ও মিটার স্থাপনে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। সিন্ডিকেট বন্ধ করে সেবার মান বৃদ্ধি এবং আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরতের দাবি জানিয়েছেন গ্রাহকরা। উপজেলা আবাসিক প্রকৌশলী বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। গোয়ালন্দ থেকে আবুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন জলে বিনতে মনোয়ারা।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির গোয়ালন্দ কার্যালয় ঘিরে তৈরি হয়েছে প্রভাবশালী সিন্ডিকেট, যার মাধ্যমে চলে নানা অনিয়ম আর দুর্নীতি। নতুন বিদ্যুৎ সংযোগ পেতে গ্রাহককে গুনতে হচ্ছে সরকার নির্ধারিত ফির কয়েক গুণ অর্থ। মামলার ভয় দেখিয়ে রসিদ ছাড়াই গ্রাহকের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা। সে বলে যে আমার মিটার নষ্ট, মামলার ভয় দেখে আমার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে যায় তারা। মিটার সম্পর্কে আমরা কিছু জানি না, আমাদের পাশে তো কেউ নেই, আমরা কিভাবে করব? 60,000 টাকা নিয়েছিল, ওই টাকার মধ্যে দেখছি। 60,000 টাকার আপনি কোনো রিসিপ্ট দিছে? না, কিছু দেয় নাই, বলছে যে কারো কাছে বলবেন না এগুলা। সংযোগ ছাড়াও অন্যান্য সার্ভিসের জন্য আলাদা টাকা দিতে হয় গ্রাহকদের। ঘুষ না দিলে বাসা বাড়িতে আবাসিক মিটারের পরিবর্তে দেয়া হয় বাণিজ্যিক মিটার, আবার ব্যবসা প্রতিষ্ঠানে চাপিয়ে দেওয়া হয় আবাসিক সংযোগ। বিদ্যুৎ অফিসের কিছু লোকজন আগে আসতো আমার দোকানে, এসে তাদের ইচ্ছে মতো খাওয়া দাওয়া করতো, টাকা পয়সা ঠিক মতো দিত না। এই না করার কারণে আমার এই বাড়ির মিটার বাণিজ্যিক করে হয়েছে। নতুন সংযোগ নিতে অতিরিক্ত টাকা দিলে লাগে না বাড়ির দলিল বা কাগজপত্র। সচেতন গ্রাহকরা বলছেন, বিতরণ সংস্থার কর্মকর্তাদের লাগামহীন দুর্নীতি থেকে মুক্তি চান তারা। সর্বমত কষ্টের টাকা, ওটা সরকারের যেটা মিনিমাম চার্জ সেটা নিয়ে আমাদের যে টাকা সেটা দিয়ে দিবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির গোয়ালন্দ অফিস রীতিমতো ডাকাতি করছে বলে অভিযোগ করলেন স্থানীয় রাজনীতিবিদরা। এটা চুরি বলবো না, এদিকে ডাকাত বলবো। কোনো কাজ তারা করতে চায় না। 2600 টাকার মিটার তারা 10,000 টাকা নেয়, 15,000 টাকা নেয়, সময় মতো তারা মিটারও দেয় না। রসিদ ছাড়া টাকা নেয়ার কথা অস্বীকার করে সেবার ক্ষেত্রে কোনো সিন্ডিকেট থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা আবাসিক প্রকৌশলী। কোন গ্রাহকের কাছে টাকা নিচ্ছে তার রসিদ দেয় না, এটা তো তথ্য দিতে হবে। আমাদের সংযোগ দেওয়ার ক্ষেত্রে বেশি টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। যদি এরকম কোনো তথ্য আমাদের কাছে আসে, অবশ্যই আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আর অভিযোগের বিষয়ে কথা বলতে নারাজ রাজবাড়ী জেলা নির্বাহী প্রকৌশলী। আমি এই 7 সদস্যের কমিটি আমি দেখতে জানিয়েছিলাম। সেবার মান বৃদ্ধি ও আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরতের দাবি জানান গ্রাহকরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংকট চরম আকার ধারণ করেছে। 50 শয্যার হাসপাতালের ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি হয়, অনেককে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। হাবিবুর রহমানের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। নওগাঁর পোরশা উপজেলা ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসার অন্যতম ভরসা 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে সাম্প্রতিক সময়ে সর্দি, জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন মৌসুমী রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর চাপও বেড়েছে কয়েক গুণ। নারী, পুরুষ ও শিশু ওয়ার্ডের সব শয্যা পূর্ণ থাকায় অনেক রোগী বাধ্য হয়ে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। আমাদের রোগী অনেক মেঝেতে শুইতে চিকিৎসা নিতে হয়। সেটা যদি ব্যবস্থা করা যায় তাহলে ভালো হয় আর কি। 50টা বেড হওয়ার কারণে অনেক রোগী মেঝেতে আপনার থাকতে হয়, রোগী অনেক হওয়ার কারণে। কিন্তু আমরা চাই এই মেডিকেলটা 100 শয্যা করার জন্য। আমাদের অনেক হিমশিম খেতে হবে, কারণ 2 ওয়ার্ড মিলে 100টা রোগী সেবা দেওয়া মোটেই সম্ভব নয় আমাদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর চাপ সামাল দিতে হাসপাতালটি দ্রুত 101 শয্যায় উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে। গরমের সময় ঠান্ডা, সর্দি, জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা খুবই বেশি, যার ফলে আমরা এই স্বল্প বেডে এই রোগীর চাপটা নিয়ন্ত্রণ করতে আমাদেরকে একটু হিমশিম খেতে হচ্ছে। দ্রুত এই প্রকল্প বাস্তবায়িত হলে শয্যা সংকট দূর হবে এবং রোগীদের ভোগান্তিও অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চট্টগ্রামে এস আলম গ্রুপের 8টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় প্রায় 4,500 শ্রমিক ও কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। এলসি জটিলতা, কাঁচামালের সংকট, ব্যাংক হিসাব জব্দসহ বিভিন্ন কারণে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। হঠাৎ চাকরি হারিয়ে দিশেহারা শ্রমিকরা সরকারের কাছে কারখানা চালুর দাবি জানিয়েছেন। চট্টগ্রাম থেকে রিয়াজ উদ্দিনের তথ্যচিত্রে মিশাল বিনতে আনোয়ারের ডেস্ক রিপোর্ট। কাঁচামাল সংকট ও চরম আর্থিক টানাপোড়েনে চট্টগ্রাম কর্ণফুলী শিল্পাঞ্চলে থমকে গেছে এস আলম গ্রুপের একাধিক কারখানার চাকা। 1 আগস্ট থেকে কার্যকর হওয়া সিদ্ধান্তে গ্রুপটির 8টি শিল্প প্রতিষ্ঠানের 4,500-এরও বেশি শ্রমিক ও কর্মচারী হারিয়েছেন তাদের জীবিকা। বন্ধ হওয়া শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল স্টিল, ইনফিনিটি সিআই স্ট্রিপস, এস আলম স্টিল, চেমন ইস্পাত ও গ্যালকো স্টিল, এস আলম ব্যাগ, এস আলম সিমেন্ট এবং এস আলম ভেজিটেবল অয়েল।
ব্যাংক হিসাব জব্দ থাকা এবং এলসি খুলতে না পারায় দীর্ঘদিন ধরে কারখানাগুলোতে কাঁচামালের তীব্র হাহাকার চলছিল। জমানো কাঁচামাল শেষ হতেই এক ঘোষণায় বন্ধ করে দেয়া হয় কারখানাগুলো। একদিন একটা নোটিশে আমরা সবাই চাকরি হারা হয়ে গেছি। আমাদের একজনের পিছনে 5 জন 6 জন 7 জন করে ফ্যামিলি আছে, তো আমরা যদি সবাই বেকার থাকি কি করব? আমাদের বয়সটা এখন বৃদ্ধ হালে, আমাদের এই বয়সে আমরা কোথায় চাকরি পাবো? আমরা কোথায় যে দাঁড়াবো? সরকারের কাছে প্রত্যাশায় আসলাম, যা হয়েছে সবগুলো মিটমাট করে আবার ফ্যাক্টরি চালু করুক। হঠাৎ এত বড় ছাঁটাইয়ের ঘটনায় শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা এড়াতে জোরদার করা হয়েছে বাড়তি নিরাপত্তা। শ্রমিকেরা যাতে কোনো ধরনের না করতে পারে, কোনো কিছু ডিস্টার্ব করতে না পারে, পুলিশ নজরদারিতে রাখছে। বন্ধ কারখানা চালুর বিষয়ে দ্রুত কোনো সমাধান না এলে কেবল এই 4,500 শ্রমিকই নন, চরম অনিশ্চয়তায় পড়বে তাদের উপর নির্ভরশীল পরিবারের হাজারো সদস্য। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। একসময় দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি ছিল সোনালী আঁশ পাট, কিন্তু সময়ের ব্যবধানে সেই ঐতিহ্য ফিকে হওয়ায় পাট উৎপাদনের সমৃদ্ধ নেত্রকোনায়ও কমছে পাটের আবাদ। এখনও কিছু কৃষক পাট চাষ করলেও উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা। মলয় রঞ্জন সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। হাওর বেষ্টিত জেলা নেত্রকোনা একসময় পাট উৎপাদনে সমৃদ্ধ ছিল জেলাটি, কিন্তু দিনে দিনে কমছে সোনালী আঁশের জৌলুস। বীজ, সার, শ্রমিকের মজুরি থেকে শুরু করে পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছড়ানো ও শুকানো সব মিলিয়ে উৎপাদন খরচ বেশি, কিন্তু সেই অনুপাতে বাজারে মিলছে না ন্যায্য দাম। ফলে প্রতি বছরই কমছে পাট চাষের পরিমাণ। 1200 টাকা 1500 টাকা কেজি গুড়া আমরা পারলাম, সার দিলাম। পাটের হাঁড়ি কাটাইতে লাগে, এক একটা হাঁড়ির মধ্যে 20 টাকা কষ্ট করে, 30 টাকা। পাটের দর যদি না হয় আমরা হুলাহুলি খাইব কত কিবা বাঁচানি। তবে কৃষকদের আশা, সরকার যদি পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করে তাহলে আবারও কৃষকরা পাট চাষে আগ্রহী হবে, উৎপাদন বাড়বে, ফিরে আসবে এক সময়ের সোনালী আঁশের হারানো জৌলুস। কিন্তু আমরা যাতে পাটের দামটা ভালো মতন হয়, সরকার যদি সহায়তা করতো আমরা খুব ভালো হতো, তাহলে আমরা কৃষকরা আমরা উৎসাহিত হব, এই যে পাট ফসলটা আমরা বাড়াইয়া করব। উৎপাদন বাড়াতে সার ও বীজে প্রণোদনা দেওয়া হয়েছে, আগামীতেও তা অব্যাহত থাকবে বলে জানায় কৃষি বিভাগ। আমাদের সদস্য সরকার কিন্তু এবছর পাটের কিন্তু আমাদের প্রণোদনা দিয়েছে। এক্ষেত্রে আমাদের জেলাতে 800 জন আমাদের কৃষককে আমরা প্রণোদনা দিয়েছি। 1 কেজি করে বীজ দিয়েছি এবং 5 কেজি করে এমওপি ডিএপি সার দেওয়া হয়েছে। এবছর জেলায় 4000 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছে মাত্র 3000 হেক্টর। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। বকেয়া বেতন ও প্রফিট বোনাসের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থান কর্মসূচি পালন করছে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক কর্মচারীরা। আদিবাসীদের জীবন জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে আদিবাসী সমাজের সৃজনশীল শক্তি প্রয়োগ করা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটিতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। বাগেরহাটের রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে স্থানীয় প্রায় 300 অধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার মাধবপুরে 36শে জুলাই ফুটবল টুর্নামেন্ট 2026 উপলক্ষে জমজমাট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জামালপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ সদ্য ও সুমনের পরিবারের সাথে মতবিনিময় ও ফাতিহা পাঠ ও কবর জিয়ারত করেছে জেলা যুবদল। চাঁপাইনবাবগঞ্জের নাচলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালন না করে ভাইস প্রিন্সিপালের নেতৃত্বে নিকলি হাওরে ভ্রমণের অভিযোগে কালিয়াকৈর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা কমানো ও বেকার তরুণদের কর্মমুখী করতে নওগাঁয় বিজিবির কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের 5 বিবিতে পামডো এনজিওর উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে জিঙ্কের প্রয়োজনীয়তা ও জিঙ্ক সমৃদ্ধ খাদ্য সম্পর্কে সচেতনতা তৈরিতে ঠাকুরগাঁয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সেন্সিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি পৌর এলাকায় কর্মহীন ও অসহায় 1000 পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে রাঙামাটি জেলা পরিষদ।
আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্বাস্থ্য রক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁয়ে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। পিরোজপুরে বাংলাদেশ দলিল লেখক সমিতির 7 দফা দাবি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 টেস্ট সিরিজে শুরুর আগে বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। পায়ের আঙুলের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন তরুণ বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন। চিকিৎসকরা ম্যাচ খেলার ছাড়পত্র না দেয়ায় তিনি দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি। ভারত এ দলের হয়ে খেলার সময় চোটে পড়েন তিনি। 15 আগস্ট গোলে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে 3 নম্বর পজিশনে সুদর্শনের জায়গায় খেলার দৌড়ে এগিয়ে আছেন দেবদত্ত প্যারিকাল। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, এ পর্যায়ে প্রথমে রয়েছে প্রথম আলো শিরোনাম করেছে, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত। দখল চাঁদাবাজির মুখ বদলেছে, খাত বদলায়নি। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, আলোচনার শীর্ষে মির্জা ফখরুল, চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকুন প্রধানমন্ত্রী। সমকাল শিরোনাম করেছে, শিক্ষক বরখাস্ত, তদন্ত ও তালিকা ঘিরে ক্যাম্পাসে অস্থিরতা। রাষ্ট্রীয় পুনর্গঠনে অংশীদার করা সহ হেফাজতের 9 দাবি। কাউকে শান্তি নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, মির্জা ফখরুল হচ্ছেন রাষ্ট্রপতি। সৌদিতে আগুনে পুড়ে 10 বাংলাদেশের মৃত্যু। বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন। যুগান্তর শিরোনাম করেছে, বিশৃঙ্খল বাসে বাড়ছে যানজট। বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন। আমার দেশ শিরোনাম করেছে, মির্জা ফখরুলই হতে পারেন রাষ্ট্রপতি। ভারতে 3 মাসে 25 মুসলিম হত্যায় নিরাপত্তা বাহিনী ও হিন্দুত্ববাদীরা। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 17 বাংলাদেশের মৃত্যু। নিহতদের বাড়ি নওগাঁ ও নাটোরে। শোকে স্তব্ধ পরিবার। দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে, চট্টগ্রামে প্রধানমন্ত্রী। হেফাজত আমির শাহ মহিবুল্লাহ বাবু নগরীর সঙ্গে সাক্ষাৎ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ সকাল 10টায় আনুষ্ঠানিক উদ্বোধন। জানা যাবে বোর্ডের ওয়েবসাইট এবং SMS এর মাধ্যমে। এবং সেবার আড়ালে অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত গোয়ালন্দের বিদ্যুৎ বিতরণ সংস্থা। নতুন সংযোগে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।